এলডিসি থেকে মসৃণ উত্তরণে বাংলাদেশের পাশে ইইউ ও G77। জাতিসংঘ সদর দফতরে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক, আর্থিক খাত শক্তিশালী ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। বন্যার প্রভাব, রাজধানীর বাজারে কম সরবরাহের অজুহাতে সবজি বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। ঊর্ধ্বমুখী ডিমের দর ডজনে বেড়েছে 10 টাকা, নওগাঁয় বাড়ছে সরু চালের দাম। চাঙ্গা ঢাকার পুঁজিবাজার, দাম বৃদ্ধির শীর্ষ 10 কোম্পানির তালিকায় এ ক্যাটাগরির প্রতিষ্ঠানের দাপট, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা দেয়ায় চ্যালেঞ্জ। বর্ষায় বাড়ছে নৌকার চাহিদা, জমজমাট মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঘিওরের হাট, দাম পড়ছে 3 থেকে 9 হাজার টাকা, বেড়েছে উপকরণ ব্যয় ও কারিগরের মজুরি। এবং জার্মান ডেলিভারি হিরোকে কিনতে চায় মার্কিন উবার, প্রায় $15 বিলিয়ন প্রস্তাব। চীনের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ফুড ডেলিভারি নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন এবং গ্রুপ অব 77 অ্যান্ড চায়না পাশে থাকার আশ্বাস দিয়েছে। জাতিসংঘ সদর দপ্তরে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান রাষ্ট্রদূত স্টাভরোস ল্যাম্ব্রিনিডিস এবং G77 অ্যান্ড চায়না চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের সঙ্গে পৃথক বৈঠকে এ সমর্থনের কথা জানান তারা। বৈঠকে বাণিজ্যমন্ত্রী এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল 3 বছর বৃদ্ধির জন্য বাংলাদেশের অনুরোধের যৌক্তিকতা তুলে ধরেন। বলেন, চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং কাঠামোগত সংস্কারের সফল বাস্তবায়নের স্বার্থে অতিরিক্ত সময় প্রয়োজন। সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক খাত শক্তিশালীকরণ, অবকাঠামো উন্নয়ন, অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথাও জানান মন্ত্রী। বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারে চড়ে গেছে সবজির দাম। সপ্তাহ ব্যবধানে বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। দাম বেড়েছে ডিমেরও, ঊর্ধ্বমুখী চালের বাজারও। সাপ্তাহিক ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে সহকর্মী শিমুল হোসেন ও নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন এমআর রকি। প্রথমেই যাচ্ছি শিমুলের কাছে। শিমুল, দীর্ঘদিন ধরে চলা বৈরী আবহাওয়া এবং বন্যা এবং বৃষ্টির প্রভাব পড়েছে সবজি বাজারে। সবজির দাম কেজিতে বেড়েছে প্রায় 40 থেকে 50 টাকা। আমি যদি এখন আছি কারওয়ান বাজারে, এখানকার পরিস্থিতি যদি বলি যে পটল বিক্রি হচ্ছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজিতে 40 টাকা বেশিতে। গত সপ্তাহে পটলের দাম ছিল 40 টাকা কেজিতে, এই সপ্তাহে বিক্রি হচ্ছে প্রায় 80 টাকা এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে কেজিতে 80 টাকা, গত সপ্তাহে ছিল 40 টাকা। বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা, যা গত সপ্তাহে 60 টাকাতেও আমরা পেয়েছি। পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা। বিক্রেতারা বলছে যে দেশের বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত এবং বন্যার কারণে উৎপাদন কমে গেছে, সেই জন্যই দাম বেড়েছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিতে 120 থেকে 160 টাকা। মুদি দোকানের কথা যদি বলি, মুদি দোকানের চাল ডাল এবং সয়াবিন তেলের দাম স্বাভাবিক রয়েছে। তবে ডিম এবং মুরগির দাম বেড়েছে। ডিমের দাম বেড়েছে প্রতি ডজনে প্রায় 10 টাকা। গত সপ্তাহে যে লাল ডিমটা বিক্রি হয়েছিল 120 টাকা ডজন, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 130 থেকে 35 টাকা ডজন এবং সাদা ডিম বিক্রি হচ্ছে 120 টাকা, গত সপ্তাহে ছিল 110 টাকা। মাছের বাজারেও একটু বাড়তির দিকে। মাছের বাজারের কথা যদি বলি, যে রুই মাছ বিক্রি হচ্ছে কেজিতে 360 থেকে 400 টাকা কেজি দরে এবং কাতলা মাছ বিক্রি হচ্ছে 320 থেকে 360 টাকা কেজি দরে কাতলা মাছ। এবং মাছের বাজারও কেজিতে প্রায় 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা বলছে যে বন্যার প্রভাবই পড়েছে বাজারের উপরে এবং
যদি আমরা সার্বিক পরিস্থিতি বলি যে বাজারের সার্বিক পরিস্থিতি কেমন, বিক্রেতারা বলছে যে ক্রেতারা এসে বাজারে ঘোরাফেরা করছে কিন্তু তারা কেনাকাটা করছে না। ক্রেতাদের সাথে কথা বলে আমরা জানতে পারছি, ক্রেতারা বলছে যে আকস্মিকভাবে দামটা অনেক বেড়ে যাওয়ার কারণে তারা আকস্মিকভাবে সবজির দাম বেড়ে যাওয়ার কারণে তারাও অনেকটাই দিশেহারা হয়ে পড়ছে। বিক্রেতারা বারবার বলছেন যে সবজির উৎপাদন যেহেতু দেশের বিভিন্ন জায়গাতে অনেক বেশি কমে গেছে এবং পাইকারি পর্যায়েও একেবারে সবজি কম আসছে, সেই জন্যই সবজির দাম অনেক বেশি ঊর্ধ্বমুখী। গত সপ্তাহে আমরা বাজারে দেখেছি প্রায় সব সবজি 40 থেকে 50 টাকার মধ্যেই ছিল। এই সপ্তাহে সেই সবজিগুলো 80 থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। শসা বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। গত সপ্তাহে শসা ছিল 120 টাকা কেজি দরে, প্রায় কেজিতেই 80 টাকা করে দাম বেড়েছে। এবং হচ্ছে বেগুনের দাম বেড়েছে, এর সাথে যত রকমের সবজি আছে সবগুলোর দামই বেড়েছে। তবে নিত্যপণ্যের বাজারের কথা যদি, মুদি দোকানের কথা যদি বলি, শুধু যে চাল ডাল এবং সয়াবিন দাম সেই সবগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে। আর এই হচ্ছে সবজির বাজারের যেই দাম ছিল সেগুলো আমরা যদি একটু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমরা হচ্ছে সবজি বিক্রেতাদের সাথে কথা বলে জেনেছি যে দেশের বিভিন্ন জায়গায় যে প্রাকৃতিক বিপর্যয়, এই প্রাকৃতিক বিপর্যয়ের যে প্রভাবটা সেটাই পড়েছে একেবারে হচ্ছে জমিতে সবজির উৎপাদন কমে গেছে এবং অতিরিক্ত ভারী বৃষ্টির প্রভাবে হচ্ছে সবজি মরে যাওয়ার কারণে এবং কিছু কিছু জায়গায় ক্ষেত ডুবে গেছে, সেই জন্যই দাম বেড়ে গেছে। এছাড়া হচ্ছে মুরগি এবং হচ্ছে মুরগি ব্যবসায়ীরা বলছে যে খামারে মুরগির কোনো এলাকায় নিচু খামারগুলো পানিতে তলিয়ে যাওয়ার কারণে মুরগির উৎপাদনও কমে গেছে এবং হচ্ছে সেই রকম প্রভাব পড়েছে কিন্তু ডিমের বাজারেও। মাছ বিক্রেতারা বলছেন যে অনেক পুকুর বৃষ্টির পানিতে তলিয়ে গিয়েছিল এবং হচ্ছে কিছু কিছু জায়গা ডুবে যাওয়ার কারণে হচ্ছে মাছের দাম বেড়ে গেছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তী খবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী MR রকি। চলতি সপ্তাহে সব ধরনের চালেরই আমরা কিছুটা প্রভাব দেখছিলাম বাড়তি দরের। তবে ব্যবসায়ীরা যে অজুহাত ব্যবহার করছেন তা হলো যে এই সপ্তাহে কিছুটা বৈরী আবহাওয়া ছিল, এই আবহাওয়ার কারণেই সরু যে চালগুলো রয়েছে এই চালের কিছুটা বাড়তি দর তারা বলছেন। বিশেষ করে কাটালি, নাজির, জিরা এই জাতীয় সরু চালগুলো যেটা আপনার বাজারে বিক্রি হয়েছিল 800 থেকে শুরু করে ধরে সেটা কিন্তু 2 থেকে 3 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে মোটা জাতের যে চালগুলো রয়েছে স্বর্ণা 5, সুলতা, ইয়ার 28, এই চালগুলোর ক্ষেত্রে আমরা যা দেখছিলাম যে এটা তেমন প্রভাব পড়েনি। তবে সরু চালের বাজারের যে ব্যবসায়ীরা যে অজুহাতগুলো বলছেন ব্যবসায়ীরা, যেহেতু একটা বৈরী আবহাওয়া গিয়েছে, হাটে ধান সংগ্রহ করতে কিছুটা বিলম্বিত হয়েছে, হাটে ধান সংগ্রহ করতে পারেননি, এরকম একটি অজুহাতকে কিন্তু দাঁড় করানো হয়েছে। সেক্ষেত্রে আসলে ভোক্তারা যে অভিযোগগুলো করছেন যে যদিও অটো রাইস মিলেই বেশিরভাগ চাল ক্রাশিং করা হয়ে থাকে, সেই জায়গায় এরকম একটি অজুহাত আসলে বাড়তি মুনাফার সুযোগ নিচ্ছেন কিনা সেটি কিন্তু খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি ভোক্তাদের দিক থেকে দাবি করা হচ্ছে। জেলায় আসলে চালের বড় একটি মোকাম, প্রতিদিনই যে পরিমাণ কারবার হয়ে থাকে, এই গত 2-3 দিন আবহাওয়া কিছুটা সহায়ক হয়েছে। আবহাওয়ার দিক থেকে ব্যবসায়ীরা যে অজুহাতগুলো দাঁড় করানোর কথা বলছেন, আসলে একটা পাল্টাপাল্টি বিষয়গুলো কিন্তু এখানে কাজ করছে। জেলায় গেল মৌসুমের যে ধানগুলো এটা কিন্তু হাটে ইতিমধ্যে বেচা কিনা চলছে, হাটে কেনা বেচা হয়ে থাকে এবং এই সপ্তাহে যে চালগুলোর প্রভাব আমরা দেখছিলাম, বিশেষ করে কাটারি, নাজির, জিরার এই চালগুলোর ক্ষেত্রেই সবসময় একটা বাড়তি দরের সুযোগ নেওয়ার কথাই কিন্তু অভিযোগ করা হয়ে থাকে এবং এই চালের বড় একটি মোকাম কিন্তু এই নওগাঁ ব্যবসায়ীদের করে থাকেন এবং এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে চাল কিন্তু সরবরাহ করা হয়ে থাকে। এই ছিল সার্বিক নওগাঁ চালের বাজারের খবর আমার কাছে। সরাসরি যুক্ত হয়েছিলাম নওগাঁ এবং কারওয়ান বাজারে। দর্শক, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহ সভাপতি SM নাজির হোসেন। SM নাজির হোসেন, আপনাকে এ সময় বাণিজ্যে স্বাগত। প্রথমেই যে এই বিষয়টি আপনার কাছে জানতে চাই, এই যে বাজার পরিস্থিতি, বর্তমান বাজার পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, ধন্যবাদ। আসলে
বাজারে প্রতিনিয়ত আমরা যেটা দেখি আমাদের পর্যবেক্ষণ সেটা হলো প্রতিনিয়ত বিভিন্ন পণ্যের দাম বিভিন্ন কারণ দেখিয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে নিচ্ছেন। যেহেতু রাজনৈতিক পরিস্থিতি এখন স্থিতিশীল, মানে এই সুযোগে আমাদের ব্যবসায়ীরা নানা কৌশলে নানাভাবে দাম বাড়িয়ে দিচ্ছেন। যেমন ধরুন আমি যদি চালের কথাই বলি, চালের বাজার প্রতি সপ্তাহে দেখবেন যে ১-২ টাকা ১-২ টাকা করে বাড়তেছে। ঠিক একইভাবে সবজি বা অন্যান্য যে পণ্যগুলি আছে সেগুলোর দামও কিন্তু ঊর্ধ্বমুখী। এর বাইরে আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য যে সমস্ত পণ্যগুলি আছে সবগুলির দাম বিভিন্ন কারণ দেখিয়ে ব্যবসায়ীরা কিন্তু দাম বাড়িয়ে দিয়েছে। তো এখানে বড় একটি বিষয় হলো যেটা তারা যে দাম বাড়ার সুযোগ পাচ্ছেন, আমরা মনে করি এখানে সরকারের যে তদারকি সংস্থাগুলি আছে তাদের অনুপস্থিতির কারণে এগুলো করতেছে। কারণ হলো যে সরকারের যে প্রতিষ্ঠানগুলি এখন তারা বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় মানে এই বাজার তদারকির বিষয়টাকে অনেকটা উপেক্ষিত বিষয় হিসেবে আছে, সেটার কারণে এই সুযোগে ব্যবসায়ীরা এই সুযোগগুলো নিচ্ছে বলে আমাদের ধারণা। কারণ হলো যে এখন তারা যদি দাম বাড়ায় তাদেরকে তো বলার কেউ নাই কেন দামটা বাড়লো। সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে কোন কোন পণ্যের দাম বাড়তেছে, কিন্তু কেন বাড়ছে সেই বিষয়টা তো জিজ্ঞেস করার সুযোগ নেই। তো সেই কারণে তারা এই সুযোগগুলো নিচ্ছে বলে আমাদের ধারণা। কারণ কোনো অজুহাত নাই। যেমন ধরুন এখন কয়েকদিন আগে আমাদের বিভিন্ন জায়গায় দেশের বন্যা পরিস্থিতি সৃষ্টি হলো। সে বন্যার অজুহাত দেখিয়েও কিন্তু অনেক জায়গাতে কিছু 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 পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করতেছে। অথচ পরিস্থিতির বন্যার effect টা জি, শুনতে পাচ্ছেন? যে এই বিষয়টি সম্পর্কে একটু জানতে চাই, যে বলা হচ্ছে যে বন্যা পরিস্থিতির কারণেই আসলে দাম বৃদ্ধি করা হচ্ছে, এর যৌক্তিকতা কতটুকু বলে আপনি মনে করছেন? না, আমি তো কোনোভাবে মনে করি না যে বন্যার একটা কারণে কোনো পণ্যের দাম বাড়া উচিত। কারণ হলো যে বন্যার এফেক্টটা আসবে আরো পরে। এটা তো হঠাৎ করে আজকে বন্যা হলে তারপরের দিন থেকে বন্যা আসবে না। কারণ হলো যে, যে পণ্যগুলি বাজারে যাচ্ছে সেটা আজ থেকে ১০ দিন ১৫ দিন আগে থেকে কিন্তু সবজিগুলি সেই জায়গাগুলি থেকে আসতেছে। তো এক্ষেত্রে যদি ডিমের দর সম্পর্কে আমি একটু আলোকপাত করি, সেক্ষেত্রে তো যারা প্রান্তিক খামারি রয়েছেন তারা সংবাদ সম্মেলনও করেছেন যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিন্তু আসলে দাম তো বেড়েছে, তো সেক্ষেত্রে আসলে লাভবান কারা হচ্ছে? এক্ষেত্রে মধ্যস্বত্বভোগীরা কতটুকু ভূমিকা রাখছে? মধ্যভোগীরাই আসলে এই জায়গাগুলোতে মানে লাভবান হচ্ছে। আমরা যেটা দেখি আমাদের কৃষি পণ্যের বাজারে সবসময় আমাদের যে যারা উৎপাদক খামারি যারা আছেন তারা কিন্তু কোনো সময় লাভবান হয় না। লাভবান হয় কিন্তু আমাদের মধ্যস্বত্বভোগী যারা আছেন। এবং এই কৃষি পণ্যের ক্ষেত্রে একটি বড় সমস্যা আমরা মনে করি সেটা হলো যে মধ্যস্বত্বভোগী যারা আসলে কৃষক এবং আমাদের ভোক্তার মধ্যখানে যারা অবস্থান করেন তারা কিন্তু লাভের পুরো অংশ নিয়ে যাচ্ছেন। এখন একদিকে কৃষক চাল উৎপাদন করে উৎপাদন খরচ নিয়ে তারা ন্যায্য মূল্য না পেয়ে দিন দিন তারা ক্ষয় হয়ে যাচ্ছেন। আর অন্যদিকে আমরা যারা ভোক্তা বেশি দামে কিনতে কিনতে কিন্তু আমরা মানে ক্ষান্ত হয়ে যাচ্ছি। তো এই জায়গাতে এই মধ্যস্বত্বভোগী মধ্যখানে যারা আছেন তারা কিন্তু লাভের পুরোটাই নিয়ে নিচ্ছে। তো খামারিরা বারবার এই দাবিটুকু করে আসলেন, তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে কেন সেই ধরনের কোনো উদ্যোগ আছে বলে আমরা কিন্তু দেখি নাই। যদিও কৃষক মানে এই যে খামারিরা যদি না বাঁচে তাহলে তো আমরা কিন্তু তাদের কাছ থেকে প্রোডাকশন পাবো না। প্রোডাকশন না পেলেই আমাদেরকে মানে বাইরের উপর আমদানি নির্ভরশীল হয়ে পড়তে হবে। তো সেই কারণে আমাদের যে বক্তব্য হলো যে খামারিকে রক্ষা করতে হবে এবং একই সাথে ভোক্তাকে যেন বেশি দাম অতিরিক্ত দামে নিতে না হয় সেই বিষয়গুলো খেয়াল করা দরকার। সেই জন্য সরকারের তদারকি এবং বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে কারা বিঘ্ন ঘটাচ্ছেন তাদেরকে ফাইন্ড আউট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। তো এই কথাগুলি যখন আমরা বলি তখন কিন্তু সরকারের লোকজন এগুলো তো অনীহা প্রকাশ করে। এটার কারণে আসলে ব্যবসায়ীরা এরকম আশকারা পেয়ে যাচ্ছেন এবং যারা মধ্যস্বত্বভোগী আছেন তারা কিন্তু তাদের লাভের অঙ্কটা ভারী হচ্ছে বলে আমরা মনে করছি। এক্ষেত্রে বাজার মনিটরিং এর কথা বলা হয় বারবারই, তো বাজার মনিটরিং কি এর পুরো সমাধান করবে? এই পাশাপাশি আর কি কি আসলে পদক্ষেপ গ্রহণ করতে পারে সরকার? না, বাজার মনিটরিং একটা টুলস, তার বাইরে আরো অনেকগুলো টুলস আছে। যেমন ধরেন আমরা যেটা দেখছি যে খামারিদেরকে পর্যাপ্ত তারা মানে সরকারি যে সমস্ত প্রণোদনা বলি, কৃষি ঋণ বলি, অন্যান্য যে সমস্ত সুবিধা বলি, খামারি পর্যায়ে সেগুলো কিন্তু যায় না। এখানেও কিন্তু একটা চক্র বা বড় খামারি যারা আছেন তারা সবকিছু হাতিয়ে নেন, ছোট খামারি যারা আছেন তারা পায় না। ছোট খামারি না পেলে তারা তো বাঁচতে পারবে না। তো এই জায়গায় হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। জি, আমরাও শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো এই জায়গাতে যেমন ধরেন যদি খামারিরা যদি ধরেন সরকারি প্রণোদনা, সরকারি ঋণ বা এই সমস্ত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ঋণগুলি সমভাবে না পায় তাহলে কিন্তু বড় ব্যবসায়ী বড় যে খামারি আছে তাদের সাথে মানে পাল্লা দিয়ে টিকতে পারবে না। তো এই জায়গাগুলিতে ধরেন সরকারের দেখা দরকার। একই সাথে
বাজার ব্যবস্থাপনা কেউ যেন বিঘ্ন ঘটাতে না পারে সেই জন্য সেটার জন্য তদারকি শুধুমাত্র বাজারে গিয়ে হবে, তার বাইরে না, তার বাইরেও হতে পারে। যেমন ধরেন একাডেমিক তদারকি হতে পারে যে বাজারে মানে কি কি কারণে পণ্যের দামগুলো বাড়তেছে, আমাদের ডিমান্ড কত, সাপ্লাই কত, আমাদের ইন্টারনাল প্রোডাকশন কত, এই সমস্ত বিষয়গুলি, অথবা পণ্যগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় প্রবলেম হচ্ছে কিনা, এই বিষয়গুলি দেখাও কিন্তু মানে ওয়ান কাইন্ড অফ তদারকির অংশ। তো সেই কারণে আমরা তদারকি বলতে বুঝি যে বাজারে গিয়ে দোকানে মানে খুচরা দোকানে দেখাটাই বাজার তদারকি। তো অনেক সময় হয় কি এই তদারকি গুলি কিন্তু আমরা যেটা বলছি বারবার সেটা হচ্ছে যে আপনি বড় খামারের পর্যায়ে বা পাইকারি বিক্রেতার কারে সেই জায়গাগুলোতেও কিন্তু তদারকি গুলো দেখা দরকার। তাহলে শুধুমাত্র খুচরা বিক্রেতার কাছে যদি তদারকি করা হয় তাহলে এখান থেকে সুবিধাগুলি পাওয়া যাবে না। এক্ষেত্রে মূল্যস্ফীতির সাথে দামের কতটুকু সম্পর্ক রয়েছে? না, মূল্যস্ফীতি তো ধরেন প্রতিনিয়ত আমাদের বাড়তেছে। মূল্যস্ফীতি বাড়ার কারণটা হলো যে মানুষের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জীবনের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত বিষয়গুলি আছে, প্রতিটা পণ্য বা প্রতিটা আইটেম, প্রতিটা সেবা পণ্যের দাম কিন্তু বাড়তেছে, যেটার কারণে মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে। এবং মানুষ যখন হিমশিম খেয়ে যাচ্ছে তখন কিন্তু মূল্যস্ফীতির পাল্লা প্রতিনিয়ত বাড়তেছে। তো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকারের যে উদ্যোগ সেগুলো এখন ধরেন আমরা দেখছি এগুলোর একটু ঢিলে ঢালা ভাব। যেমন ধরেন টিসিবির কার্যক্রম অথবা ওএমএস এর কার্যক্রম, এগুলো কিন্তু ঠিকভাবে হচ্ছে না। অথবা সরকারি সোশ্যাল সেফটি নেটের যে কার্যক্রম এগুলো ঠিক মতো হচ্ছে না। আবার একই সাথে এখন বিভিন্ন জেলায় বন্যার আক্রান্ত, অনেক জায়গায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত। তো সেই জায়গায় যে বন্যা উপদ্রুত এলাকায় সরকারের যে পরিমাণ খাদ্য সহায়তা দেওয়া দরকার সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। বন্যান্য সংস্থাগুলো যেরকম এগিয়ে আসা দরকার সেরকম উদ্যোগগুলো দেখা যাচ্ছে না। এগুলো না দেখার কারণে মানুষ কিন্তু খাদ্য বা অন্যান্য খাদ্য পণ্য সংকটে আসেন, সেগুলো কিন্তু দেশের সামগ্রিক যে মানে খাদ্য পরিস্থিতি সেখানে কিন্তু আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। জি। তো এই জন্য এই বিষয়গুলি যদি ধরেন সরকার বিশেষ বিবেচনা উদ্যোগ নিয়ে বন্যা উপদ্রুত এলাকায় সহায়তার হার বাড়ানো এবং অন্যান্য যে সমস্ত এলাকাগুলি আছে সেই এলাকাগুলিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্যক্রম বাড়ানো, টিসিবির কার্যক্রম বাড়ানো, ওএমএস এর কার্যক্রম বাড়ানো এবং সামগ্রিকভাবে আমাদের যদি বাজার তদারকিটা জোরদার করা যায় তাহলে হয়তো দেখা যাবে যে আমাদের মূল্যস্ফীতির বিষয়টা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাবে। আচ্ছা, দেশের অনেক মানুষ তো আসলে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে, তো মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তারা কিন্তু অনেক বেশি এফেক্টেড হচ্ছেন এই কারণে, এই মূল্যস্ফীতির কারণে বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। তো সেই ক্ষেত্রে আসলে সরকার যে পদক্ষেপগুলো অলরেডি নিয়েছে সেই পদক্ষেপগুলো কতটুকু কার্যকরী বলে আপনি মনে করছেন? না, ধন্যবাদ। আসলে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, সেটা হলো যে সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছেন। আমরা যেটা দেখি আসলে সরকারি উদ্যোগ অনেকগুলি যেগুলি থাকে ম্যাক্সিমাম জায়গায় হলো এগুলা কাগজ ও কলমে থাকে, বাস্তবায়নের ক্ষেত্রে এগুলার তেমন একটা তৎপরতা দেখা যায় না। যেমন ধরেন সরকার 63টি খাদ্য পণ্যের কিন্তু মানে আমদানি শুল্ক কমিয়েছেন, আমদানি শুল্ক মওকুফ করেছেন, কিন্তু আপনি এটার মাঠ পর্যায়ে একটা পণ্যেরও কিন্তু এটার কোনো সুফল মাঠ পর্যায়ে আসে নাই। তো এই কারণে সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে আমরা যেটা বারবার বলছি সেটা হচ্ছে যে এই উদ্যোগগুলো আসলে মাঠ পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটার একটা সামাজিক পরিবীক্ষণ দরকার। সামাজিক পরিবীক্ষণ যদি হয় তাহলে কিন্তু দেখা যাবে যে আসলে এটা কোনটার ইফেক্ট করছে বা পড়ে নাই। এখন মধ্যবিত্ত বা প্রান্তিক লেভেলের মানুষ অথবা সীমিত আয়ের মানুষ অনেকের পক্ষে কিন্তু তার কষ্টটা মানে ব্যক্ত করার সুযোগ থাকে না, তারা বলতে পারতেছে না। তো তারপরেও কিন্তু জীবন তো পার করতে হবে, সেখানে নানা কষ্টে নানাভাবে তারা কিন্তু জীবন জীবিকা নির্বাহ করছে। একদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা উদ্যোগ নিয়েছি, কিন্তু আমরা তো ফল দেখছি না। মানুষ কিন্তু আপনি যাই বলবেন না কেন, সরকার যাই করবে না কেন, মানুষ চায় যে এখান থেকে কি ধরনের এফেক্ট আসছে, কি ধরনের রেজাল্ট আসছে। তো রেজাল্ট গুলো আনার জন্য সরকারকে তো উদ্যোগী হতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনেক ভালো ভালো উদ্যোগ আছে, কিন্তু সেটা মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে এগুলো রাজনৈতিক কারণে অথবা সরকারের মাঠ পর্যায়ে যারা লোকজন আছেন তাদের তো অবহেলার কারণে এগুলো ঠিকমতো তদারকি হচ্ছে না, বাস্তবায়ন হচ্ছে না। তো এইগুলো যদি সরকার পক্ষ থেকে দেখা না হয় তাহলে কিন্তু এগুলো কাগজে কলমেই থাকবে এবং আমরা কোনোভাবে সেই জায়গাগুলি থেকে মানে সুবিধা পাবো না, এবং সুবিধা না পেলে মানুষের যে কষ্টের যে বিষয়গুলি আছে সেগুলো কিন্তু মানে বাড়তেই থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ক্যাবের সহসভাপতি SM নাজের হোসাইন। এবার বন্দর বাণিজ্যের খবর।
বেনাপোল স্থলবন্দর দিয়ে এক বছরে পণ্য রফতানি কমেছে 1,89,358 মেট্রিক টন। গেল সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে 305 ট্রাক পণ্য আর ভারতে রফতানি হয়েছে মাত্র 44 ট্রাক পণ্য। এমন দৈনিক বাস্তবতায় বন্দরের তথ্য 2024-25 অর্থ বছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে রফতানি পণ্যের পরিমাণ ছিল 3,81,440 মেট্রিক টন। সেখানে গেল অর্থ বছরে রফতানি হয় 1,92,082 টন। অর্থাৎ এক বছর এই বন্দর দিয়ে বাংলাদেশি পণ্যের রফতানি কমেছে 1,89,385 মেট্রিক টন। কারণ হিসেবে বাংলাদেশি বেশ কয়েকটি পণ্যে ভারতের দেয়া নিষেধাজ্ঞাকে দায়ী করছেন ক্ষতির মুখে পড়া ব্যবসায়ীরা। ঢাকার পুঁজিবাজারে গেল সপ্তাহেও বেড়েছে প্রধান সূচক ও বাজার মূলধন। দাম বৃদ্ধির শীর্ষ 10 কোম্পানির তালিকায় অবশেষে দাপট বেড়েছে এই ক্যাটাগরির। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা যেন পুঁজি না হারায় সেই শঙ্কার কথা তুলে চাঙা ভাব ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থাকে তৎপর হওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে চাঙ্গা ভাব ধরে রেখেছে দৈনিক লেনদেন। গেল সপ্তাহের প্রথম কার্যদিবসেই লেনদেন ছাড়া 1,600 কোটি টাকা। এর আগে এর চেয়ে বেশি লেনদেন হয়েছে 2024 সালের 11 আগস্ট 2010 কোটি টাকা। ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে প্রধান সূচক বৃদ্ধিতেও। সপ্তাহ ব্যবধানে ডিএসসি এক্স প্রায় 100 পয়েন্ট বেড়ে ঠেকেছে 5,900 পয়েন্টে, যা 2024 সালের 15 আগস্টের পর সর্বোচ্চ। ঊর্ধ্বমুখী সূচক আর দৈনিক লেনদেনের চাঙ্গাভাবে গেল সপ্তাহে বাজার মূলধন বেড়েছে 7,049 কোটি টাকা। 21 খাতের মধ্যে দৈনিক গড় লেনদেন বেড়েছে 15 খাতে। অবশ্য 16 খাতের দৈনিক গড় লেনদেন থেকেছে 100 কোটির নিচে। গড়ে দৈনিক সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিমা খাতে 197 কোটি 58 লাখ টাকা। এরপর বস্ত্র খাতে 193 কোটি 85 লাখ টাকা, ফার্মা ও কেমিক্যালে 159 কোটি 34 লাখ, প্রকৌশল খাতে 134 কোটি 10 লাখ আর ব্যাংক খাতে হয়েছে 126 কোটি 83 লাখ টাকা করে। আমাদের নন লাইফ যে বিমা শেয়ারগুলো বাড়ছে তার পেছনে অন্যতম কারণ হচ্ছে যে মার্জিন ঋণ শিথিল করা হবে, এই মর্মে একটা আলোচনা এসছে। 32টা তালিকা দেওয়া আছে উৎপাদনে নাই এরকম কোম্পানি, সেই কোম্পানি অটোমেটিক্যালি আপনার যে কিন্তু দাম বাড়াচ্ছে, এর বিভিন্ন গুজব দিয়ে দাম বাড়াবে। রিয়েল ফ্যাক্ট যখন সামনে আসবে তখন তো এই প্রাইস ধরে রাখার মতো কোনো সুযোগ থাকবে না, তখন আবার সেই বিনিয়োগকারীর হাত পড়বে। এবং যারা কিনবে এটা তার দায়িত্ব, সে কতটুকু বিশ্বাস করবে, সে কতটুকু বিনিয়োগ করবে, সে কোন দামে কিনবে এটা তার সিদ্ধান্ত। আপনি তো কাউকে জোর করে কিনাচ্ছেন না। সপ্তাহ জুড়ে দাম বৃদ্ধির শীর্ষ 10 কোম্পানির তালিকায় এই ক্যাটাগরির প্রতিষ্ঠান রয়েছে 7টি, একটি জেড আর বি ক্যাটাগরির রয়েছে 2টি কোম্পানি। দাম কমতির শীর্ষ 10 প্রতিষ্ঠানের তালিকায় স্বাভাবিকভাবেই আধিপত্য বেড়েছে জেড ক্যাটাগরির কোম্পানির। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশে প্রথমবারের মতো পরিবেশ বান্ধব লিথিয়াম আয়ন ও সোডিয়াম আয়ন ব্যাটারি শিল্পকে বড় ধরনের নীতিগত সহায়তা দিতে যাচ্ছে সরকার। বাজেটে 2030 সাল পর্যন্ত কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহতির উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোক্তারা বলছেন এটি বাস্তবায়ন হলে কমবে উৎপাদন ব্যয়, বাড়বে বিনিয়োগ আর নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারেও আসবে নতুন গতি। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। ব্যাটারি চালিত রিকশা, সৌরবিদ্যুৎ প্রকল্প, শিল্প কারখানা সবখানেই বাড়ছে আধুনিক ব্যাটারি ব্যবহার। দেশে ব্যাপক চাহিদা থাকলেও উচ্চমূল্য ও আমদানি নির্ভরতার কারণে লিথিয়াম ব্যাটারি ব্যবহার এখনও সীমিত। এমন বাস্তবতায় 2026-27 অর্থ বছরের বাজেটে লিথিয়াম আয়ন ও সোডিয়াম আয়ন ব্যাটারি উৎপাদনের কাঁচামাল আমদানিতে 2030 সালের জুন পর্যন্ত শুল্ক কর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে পরিকল্পনা রয়েছে 2028 সালের পর কিছু প্রস্তুত পণ্যে বিদ্যমান বেয়াতি সুবিধা তুলে নিয়ে দেশীয় উৎপাদনকে আরও উৎসাহ দেওয়ার। এই শুল্ক কর কমলে একদিকে যেমন উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে সম্ভাবনা রয়েছে বাজারে লিথিয়াম ব্যাটারির দামও কমার। বাড়বে ব্যাটারি চালিত রিকশা, ই বাইক এবং সৌরবিদ্যুৎ ব্যবহারকারী সংখ্যা, চাপ কমবে বিদ্যুতের উপর। আগে যে ব্যাটারি কিনতাম 80,000 টাকা, অর্ধেক দামে যদি পাই তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। হাইব্রিড সোলার করতে চায় তাদের জন্য এটা ক্রয় করতে অনেক সহজ হবে। এদিকে সরকারের এমন উদ্যোগ বাস্তবায়নের জন্য এনবিআরের কর মওকুফ কার্যকরের অপেক্ষায় আধুনিক লিথিয়াম ব্যাটারি উৎপাদনের অন্যতম কেন্দ্র গাজীপুর কালিয়াকৈর হাইটেক পার্কের উদ্যোক্তারা। এই নীতিগত সহায়তা কার্যকর হলে উৎপাদন খরচ কমার পাশাপাশি নতুন বিনিয়োগ এবং বাংলাদেশে আধুনিক ব্যাটারি শিল্প আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। এসআরের মধ্যে যে শর্তগুলো দেওয়া, যে কমিটি গঠন করবে, একজন বুয়েটের প্রকৌশলী হবেন,
কমিটির মধ্যে, তারপরে গাজীপুর ভেট অফিসের ভেট কর্মকর্তারা থাকবেন। এই যে প্রসেস, এটা আমার কাছে মনে হচ্ছে অনেক লেংদি প্রসেস। যদি সরকার সঠিকভাবে এই এসআরও বাস্তবায়নে সিপিসি কোড ব্যবহার করে দেয়, তাহলে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারির যে উৎপাদন আমরা আরও অনেক বৃদ্ধি করতে পারবো। নীতিগত সহায়তা পেলে বাংলাদেশেও আধুনিক ব্যাটারি শিল্প গড়ে তোলা সম্ভব বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে শুল্ক কর মওকুফের এই সিদ্ধান্ত আসতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকায়। পরিবেশবিদরা বলছেন, সরকারের এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হলে তার সুফল মিলবে জীববৈচিত্র্যেও। জ্বালানির বিষাক্ত হাওয়া বদলে যেতে পারে নিমিষেই। সরকারের এই ভালো সিদ্ধান্তটিকে এখন বিপণনের জায়গায় নেওয়ার জন্য যারা মাঠে কাজ করবে তারা আসলে এটাকে কিভাবে মানুষের কাছে পৌঁছাবে, এইটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। পরিবেশ দূষণ থেকে শুরু করে অর্থনীতিতে আমূল পরিবর্তনের জন্য রিনিউয়েবল এনার্জি একদিকে রেখে পাশাপাশি এই যে ট্যাক্স ফ্রি করলো সরকার, এটার ভালো দিকটা মানুষের কাছে পৌঁছানোটা জরুরি। বিশ্ব যখন লিথিয়াম ব্যাটারি নির্ভর এই প্রযুক্তির দিকে অনেকটা এগিয়ে, দেরিতে হলেও বাংলাদেশ সেই যাত্রায় সামিল হয়েছে। একই সঙ্গে শুল্ক কর অব্যাহতির এই উদ্যোগে একদিকে যেমন শক্তিশালী হবে দেশের ব্যাটারি শিল্প, তেমনি বাড়বে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও। আর দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তাও হবে আরও টেকসই। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। বাংলাদেশে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার, শিল্প প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, উন্নয়ন সহযোগী, পুনর্ব্যবহার শিল্প, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজ সহ সংশ্লিষ্ট সব অংশীদারদের সমন্বয় জরুরি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশের টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জ ও অংশীজনদের দায়িত্ব শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ মত প্রকাশ করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে এ বৈঠকের আয়োজন করে প্রাণ আরএফএল গ্রুপ। এতে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। বাংলাদেশের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ, উৎসস্থলে বর্জ্য পৃথকীকরণ, কার্যকর সংগ্রহ ব্যবস্থা, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি, সম্পদ পুনরুদ্ধার, বিদ্যমান নীতিমালার বাস্তবায়ন এবং এ খাতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদারের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। নদ নদীতে বর্ষার পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে নৌকার চাহিদা। এতে জমে উঠেছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঘিওরের সাপ্তাহিক নৌকার হাট। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, প্রাচীন হাট হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। প্রতি বছর বর্ষা এলেই কদর বেড়ে যায় মানিকগঞ্জের 300 বছরের পুরনো নৌকার হাটের। সকাল সন্ধ্যা জমজমাট থাকে বেচাকেনা। ছোট ছোট যানবাহনে করে হাটে পৌঁছায় ডিঙি নৌকা, সঙ্গে কাঠমিস্ত্রি ও ব্যবসায়ীরা থাকেন। আকার ও মানভেদে 3 থেকে 9,000 টাকা পর্যন্ত গড়ায় নৌকার দাম। ক্রেতারা বলছেন, পানি বাড়ার সঙ্গে সঙ্গে নৌকার দামও হয়ে যায় চড়া। আমাকে 12 মাসেই নৌকা ছাড়া আমাকে উপায় নেই। নৌকা কিনতে আইছি, কিন্তু নৌকার দাম একটু বেশি। 3,000 টাকার পোশাক মনে করেন 6,000 টাকা এখন। বিক্রেতারা জানান, কাঠ, লোহাসহ অন্যান্য উপকরণের দাম বেড়েছে, পাশাপাশি কারিগরদের খরচও বেশি। এর প্রভাব পড়েছে নৌকায়। কাঠ কিনতে গেলে দাম বেশি, কাঠ ভাঙাইতে গেলে দাম বেশি, লোহা লস্কর সব কিছুর দাম বেশি। এই কারণে ডোঙ্গার দাম বেশি, আমাদের ওরকম লাভ হচ্ছে না। কিনা বেশি, এর জন্যই আমরা দাম একটু বেশি বিক্রি করতেছি। পানি একটু বেশি হলে 200-400 টাকা বলে, আবার পানি যখন কমে যায় তখন মনে করেন এমনি কমে বিক্রি করতে হয়। প্রাচীন এই হাটটি দিন দিন প্রসারিত হচ্ছে, তবে ড্রেনেজ, টিউবওয়েল ও টয়লেটের সুব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সবাইকে। এখানে অনেক নৌকা ওঠে এবং এখানে কোনো টিউবওয়েল নাই, ল্যাট্রিন নাই। এই ব্যবস্থা কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, এর ব্যবস্থা জানি কর্তৃপক্ষ নেন। ঘিওরের এ হাটটিতে প্রতি বুধবার 9 থেকে 10 লাখ টাকার নৌকা বেচা কেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। গ্রাহক আস্থাকে ধারণ করে এসিআই এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হল স্যাভলনের নতুন যাত্রা লাইফ অন স্যাভলন। এই নতুন যাত্রার মূল লক্ষ্য হল মানুষের দৈনন্দিন জীবনে
সার্বিক সুস্থতা নিশ্চিত করে একটি আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই এর চেয়ারম্যান এম আনিসুদ্দৌলা, ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আরিফ দৌলা, এসিআই কনজিউমার ব্র্যান্ডসের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম, নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান সহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তরুণদের চাহিদাকে প্রাধান্য দিয়েই সেভলনের এই নতুন রূপান্তর এভরিডে ওয়েলবিং এর এক নির্ভরযোগ্য পার্টনার, যা শুধু শক্তিশালী ও কার্যকরী নয়, বরং আধুনিক মোড়ক ও উন্নত ফর্মুলেশনে দৈনন্দিন ব্যবহারের জন্য কোমল ও নিরাপদ। রাইজ টুগেদার স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল ওয়ালটন কেবলসের বার্ষিক ডিলার কনফারেন্স 2026। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওয়ালটন কেবলসের 3 শতাধিক ডিলার বা পরিবেশক ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন। বুধবার সন্ধ্যায় শ্রীমঙ্গলের 5 তারকা হোটেল গ্র্যান্ড সুলতানে ওয়ালটন কেবলসের বার্ষিক ডিলার কনফারেন্স 2026-এর উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম এবং পরিচালক নিশাত তাসনিম সূচি। সম্মেলনে ওয়ালটন কেবলসের মার্কেট শেয়ার বৃদ্ধি ও সুদৃঢ় করার মাধ্যমে বিক্রয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি নিশ্চিতকল্পে বাজার গবেষণা, সময়োপযোগী বিপণন ও ব্যবসায়িক কলাকৌশল নিয়ে পরিবেশকদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক। চট্টগ্রামের পর্যটনকে বিশ্বমানের গন্তব্যে রূপান্তরের লক্ষ্যে অনুষ্ঠিত হলো আমা কফি দৃষ্টি বিজনেস আইডিয়া কন্টেস্টের গ্র্যান্ড ফিনালে। বৃহস্পতিবার রাতে নগরীর একটি রেস্টুরেন্টে 14তম আয়োজনের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র শাহাদাত হোসেন। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ছিল আবুল খায়ের গ্রুপের অন্যতম ব্র্যান্ড আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। গেল 3 জুলাই চট্টগ্রামের 12টি বিশ্ববিদ্যালয়ের 36টি দলের অংশগ্রহণে শুরু হয় এই প্রতিযোগিতা। কয়েকটি বাছাই পর্ব ও উপস্থাপনা পর্ব অতিক্রম করে 4টি দল গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেয়। চূড়ান্ত পর্বে অংশ নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2টি দল, ইন্ডিপেন্ডেন্ট ও সাউদার্ন ইউনিভার্সিটির 2টি দল। পরে বিচারকরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেবি শার্ক দলকে বিজয়ী ঘোষণা করেন। রানার আপ হয় ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়। ক্রিপ্টোকারেন্সির বিশ্ববাজারে চাহিদা কমায় নিম্নমুখী বিটকয়েনের দাম। ধারাবাহিকভাবে দাম কমার তালিকায় রয়েছে বাইন্যান্স, সোলানাও, তবে শক্ত অবস্থান ধরে রেখেছে ইথার। চাহিদা কমায় পতনের ধারায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, এক সপ্তাহে 0.85% দাম কমে শুক্রবার সকালে এক একটি বিটকয়েনের মূল্য দাঁড়িয়েছে $63,507। বছর ব্যবধানে দাম কমেছে 46%। একই চিত্র দেখা গেছে বাইন্যান্সের বাজারেও। এক সপ্তাহে এর দাম কমেছে 0.55% এবং এক মাসে কমেছে 1.16%। বর্তমানে এক একটি বাইন্যান্স মুদ্রার দাম পড়ছে $572। ধারাবাহিক দাম পতনের তালিকায় রয়েছে সোলানাও। এক সপ্তাহে এটির দাম কমেছে 3.21% আর এক বছরে কমেছে 39%-এর বেশি। বর্তমানে এক একটি সোলানা বিক্রি হচ্ছে $75। তবে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ইথারের বাজার। এক সপ্তাহে ইথারের দাম বেড়েছে 3.25%-এর বেশি। মাসের হিসাবে এর দাম বেড়েছে 8%-এর মতো। বর্তমানে এক একটি ইথার বিক্রি হচ্ছে $1,851। MS আরিফিন, সময় সংবাদ। দেখছেন সময় বাণিজ্য। খাদ্য ডেলিভারির বাজারে বড় চমক দেখিয়েছে উবার। জার্মান প্রতিষ্ঠান ডেলিভারি হিরোকে প্রায় $15 বিলিয়ন কিনে নেয়ার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। চুক্তি হলে চীনের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ফুড ডেলিভারি নেটওয়ার্ক গড়ে উঠবে বলে মত বিশ্লেষকদের। রাইড শেয়ারিংয়ের পাশাপাশি খাদ্য ডেলিভারি ব্যবসায়ও নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায় উবার। সে লক্ষ্যেই জার্মানির ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডেলিভারি হিরোকে কিনে নিতে প্রায় $14.8 বিলিয়ন প্রকাশ্য প্রস্তাব দিয়েছে তারা। উবার জানিয়েছে ডেলিভারি হিরোর প্রতিটি শেয়ারের জন্য €41.50 নগদ পরিশোধ করা হবে। এই দাম কোম্পানিটির সাম্প্রতিক গড় শেয়ার দামের তুলনায় প্রায় 1/3 বেশি।
চুক্তিটি বাস্তবায়িত হলে উবার ইটসের কার্যক্রম ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া ও লাতিন আমেরিকায় আরও বিস্তৃত হবে। দুই প্রতিষ্ঠানের সম্মিলিত সেবা পৌঁছে যাবে বিশ্বের ৯৯টি দেশে। তাদের হিসাব অনুযায়ী ২০২৫ সালে এই যৌথ প্ল্যাটফর্মে লেনদেনের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় $২৩৬ বিলিয়ন। ফলে চীনের বাইরে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় ফুড ডেলিভারি নেটওয়ার্ক। তবে অধিগ্রহণের পথ এখনও পুরোপুরি সহজ নয়। প্রস্তাব কার্যকর করতে ডেলিভারি হিরোর অর্ধেকের বেশি শেয়ার হোল্ডারের সম্মতি প্রয়োজন। এছাড়া যেসব দেশে উবার ও ডেলিভারি হিরো দুই প্রতিষ্ঠানেরই ব্যবসা রয়েছে, সেখানে প্রতিযোগিতা কমে যাওয়ার আশঙ্কায় বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থাও চুক্তিটি খতিয়ে দেখতে পারে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে ডোরড্যাশ সহ কয়েকটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে দ্রুত ব্যবসা বাড়িয়েছে। সেই প্রতিযোগিতায় পিছিয়ে না পড়তেই বড় এই অধিগ্রহণের পথে হাঁটছে উবার। ঘোষণার পর প্রথমে ডেলিভারি হিরোর শেয়ারের দাম বাড়লেও পরে লেনদেনের সময় তা কিছুটা কমে আসে। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এলডিসি থেকে মসৃণ উত্তোলনে বাংলাদেশের পাশে ইইউ ও G77। জাতিসংঘ সদর দফতরে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক, আর্থিক খাত শক্তিশালী ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। বন্যার প্রভাব রাজধানীর বাজারে, কম সরবরাহের অজুহাতে সবজি বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। ঊর্ধ্বমুখী ডিমের দর ডজনে বেড়েছে 10 টাকা, নওগাঁয় বাড়ছে সরু চালের দামও। এবং চাঙা ঢাকার পুঁজিবাজার, দাম বৃদ্ধির শীর্ষ 10 কোম্পানির তালিকায় এ ক্যাটাগরির প্রতিষ্ঠানের দাপট, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা দেয় চ্যালেঞ্জ। এই ছিল এ সময় বাণিজ্যে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। আলিশা, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।